গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আজ থাকছে এই ষষ্ঠ পর্ব। আকাশলাল হাসি মুখে মাথা নাড়ল। আপনার নাক চোখের ওপরের সামনে পরিবর্তনেই সেটা সম্ভব, আর তার জন্য মুখে কোনো দাগ হবে না। ব্যাপারটা কখন করতে হবে? স্বজন জিজ্ঞাসা করল। আরও 2 দিন আপনাকে অপেক্ষা করতে হবে ডাক্তার। তার মানে আরও 2 দিন আমাদের ওইভাবে বন্দি হয়ে থাকতে হবে? স্বজনের গলায় আগের অসন্তোষ ফিরে এলো। হায়দার বলল, আপনার ওপর কোনোরকম অত্যাচার করা হচ্ছে না। হ্যাঁ, আপনার চলাফেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু বুঝে দেখুন, এছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। এই মুহূর্তে ভার্গিস সাহেবের চোখে আপনি পলাতক। সমস্ত শহর চষে বেড়াচ্ছে পুলিশ আপনাকে খুঁজে বের করতে। আপনি ধরা পড়লে আমাদের পরিকল্পনা বাতিল হয়ে যেত। তাছাড়া আপনি এখন অনেক কিছু জেনে গিয়েছেন। আশা করি আমাদের সমস্যাটা আপনি বুঝতে পারছেন। হায়দার ধীরে ধীরে কথাগুলো বলল। হ্যাঁ, বুঝতে পারছি। একটি মানুষকে তার বর্তমান পরিচয় পাল্টাতে সাহায্য করতে হবে, কিন্তু মনে রাখবেন, হাতের ছাপ এক থেকে যাবে। প্রতিপক্ষ বুদ্ধিমান হলে ধরা পড়তে বেশি দেরি হবে না। যাকগে, কিন্তু ব্যাপারটা কীরকম গোপন থাকছে? আকাশলাল বলল, এই ঘরের বাইরে আরেকজন ঘটনাটা জানবে। সে হায়দারের দিকে তাকালো। ডেভিডের ফিরে আসা উচিত ছিল। হায়দার ঘড়ি দেখে মাথা নাড়ল। স্বজন উঠে দাঁড়ালো। আমি এবার যেতে পারি? অবশ্যই। ডাক্তার, আপনার মন পরিষ্কার হয়েছে তো? না, এখানে আসার পথে আমরা একটা নির্জন বাংলোয় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। সেখানে মাটির নিচে ঘরে কফিনের মধ্যে একটি মৃতদেহ দেখতে পাই। বাবু বসন্তলালের মৃতদেহ, হায়দার বলল। তাতে কি আপনারাই খুন করেছেন? ও না, আমরা খুন করিনি। বিপ্লব শুরু হলে হয়তো বাবু বসন্তলাল আক্রান্ত হতেন। এই লোকটা নিজের স্বার্থের জন্য মন্ত্রী এবং বোর্ডের সঙ্গে হাত মিলিয়ে এদেশে অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। আমরা ওর বিচার করতাম। আমরা ভেবে পাচ্ছি না কে ওকে খুন করলো। জানি দায়টা আমাদের উপর চাপিয়ে দিলে ভার্গিসের সুবিধে হয়। আর কিছু? স্বজন আর দাঁড়ালো না। বৃদ্ধ ডাক্তার চলে গিয়েছিলেন। আকাশলালের সামনে হায়দার, ডেভিড এবং ত্রিভুবন বসে আছে। ত্রিভুবন জিজ্ঞাসা করল, সোমকে নিয়ে কি করব? হায়দার বলল, লোকটাকে ভার্গিস খুঁজে পেলে শেষ করে দেবে। ডেভিড বলল, তাহলে ওকে ভার্গিসের হাতে তুলে দেওয়াই ভালো। কিন্তু এই মুহূর্তে সোম ভার্গিসের শত্রু, হায়দার বলল। আকাশলাল এবার কথা বলল, না, ও ভার্গিসের শত্রু হতে পারে, কিন্তু আমাদের মিত্র ভাবার কোনো কারণ নেই। একটা লোক এত বছর ধরে যে অত্যাচার করে গেছে তা আমরা রাতারাতি ভুলে যেতে পারি না। ও চাইবে ভার্গিসের ওপর প্রতিশোধ নিয়ে বোর্ডের আস্থা অর্জন করতে। ত্রিভুবন, এই মুহূর্তে ভার্গিসের চেয়ে সোম আমাদের কাছে কম বিপজ্জনক নয়। আর যাকেই হোক, মেরুদণ্ডহীন প্রাণীকে প্রশ্রয় দিলেই নিজেদের সর্বনাশী ডেকে আনা হবে। এখন নিশুতি রাত, তবে আজকের রাতটার সঙ্গে বছরের অন্যান্য রাতের কোনো মিল নেই। আজ এই নগরের পথে পথে, মাঠে ঘাটে অজস্র মানুষ জেগে আছে সকাল হওয়ার জন্য। যাদের পকেটে পয়সা নেই, হোটেল বা ধর্মশালার 4 দেওয়ালের মধ্যে যারা আশ্রয় নিতে পারেনি, তারা আগুন জ্বেলে গল্পগুজব করে যাচ্ছে খোলা আকাশের নিচে বসে। একটাই তো রাত, আর রাত ফুরলেই উৎসব। পুলিশ প্রাণপণে শৃঙ্খলা বজায় রাখছে এখনও, কিন্তু রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। ফুটপাত থেকে নিচে নামতে দেওয়া হচ্ছে না সর্বত্র। তবে এই জনতরঙ্গকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। ভালোই ভালোই উৎসব পর্ব চুকে গেলে, এরা শহর ছেড়ে গেলে হাফ ছেড়ে বাঁচবে পুলিশ। ভার্গিসের নির্দেশ ছিল এই মানুষের দঙ্গলে আকাশলালদের খুঁজে দিতে হবে। লুকিয়ে পথে নেমে পড়ার এমন সুবর্ণ সুযোগ আকাশলাল হারাবে না। ভার্গিস এই ব্যাপারে সুনিশ্চিত, কিন্তু এই হাজার হাজার মানুষের ভেতর সন্ধান কাজ চালানো যে অসম্ভব ব্যাপার তা কাজে নেমে বোঝা যাচ্ছে।
বরং আইন ভাঙার ভয় দেখিয়ে গরিব মানুষগুলোর কাছে যা পাওয়া যায় তাই হাতিয়ে নেওয়াই অনেক সহজ ব্যাপার বলে মনে করছে পুলিশরা। ত্রিভুবন চুপচাপ এই ভিড়ে মিশে গিয়েছিল। রাতটা যদি আজকের রাত না হতো তাহলে তার পক্ষে এমন নিশ্চিন্তে হাঁটা সম্ভব ছিল না। আকাশলালের খুব কাছের লোকদের মধ্যে যে সে অন্যতম তা পুলিশ যেমন জানে, নগরের সাধারণ মানুষেরও অজানা নেই। ত্রিভুবনের বয়স অল্প এবং সে সুদর্শন। সুবেশে থাকলে ফিল্ম স্টার বলে মনে করেছে, ভুল হয়। সাধারণ মানুষ তাই তাকে সহজেই মনে রাখে। আকাশলালকে ধরে দিলে পুরস্কার দেওয়া হবে। সরকার এই ঘোষণার পর সে দিনের বেলায় রাস্তায় বেরোনো বন্ধ করেছে, কিন্তু সংগঠনও অন্যান্য কাজ চালাতে তাকে রাতের পর রাত জেগে থাকতে হয়। আগামীকাল একটা চূড়ান্ত ব্যাপার হয়ে যাচ্ছে। হায়দার কিংবা ডেভিডের যতই আপত্তি থাকুক, ত্রিভুবনের মনে হয় চুপচাপ ইঁদুরের মতো লুকিয়ে থাকার চেয়ে এখন মরিয়া হওয়া ঢের ভালো। চার চোখের কাছে এসে দেখল ফুটপাতের মানুষজন চুপচাপ, আর রাস্তা দিয়ে একটার পর একটা পুলিশের লরি যাচ্ছে। লরি ভর্তি পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরা। ওরা যতক্ষণ যাচ্ছিল ততক্ষণ আগন্তুক মানুষেরা কথা বলেনি। চলে যাওয়া মাত্র যে গুঞ্জন শুরু হলো তাতে স্পষ্ট বোঝা গেল পুলিশদের এমন টহল দেওয়া কেউ পছন্দ করছে না। দূরে পাহাড়ে পাহাড়ে ঢাক বাজছে, মিছিল আসছে এক একটা গ্রাম থেকে। ত্রিভুবন নিশ্চিত আজ চেকপোস্টে পাহারাদাররা হাল ছেড়ে দেবে। শহরে ঢোকার সময় এতক্ষণ পর্যন্ত যে কড়া করে ওরা করে যাচ্ছিল তা শিথিল হবেই। ছোট ছোট মিছিলগুলোই ভক্ত মানুষদের আটকাতে ওরা সাহস পাবে না। তাই সে নির্দেশ পাঠিয়েছিল সোমকে নিয়ে ওইরকম একটা মিছিলে মিশে শহরে ঢুকে পড়তে। চার চোখের পাশে ফোয়ারার কাছে সে অপেক্ষা করবে, তা হেনার জানা আছে। ওদের দেরি হচ্ছে কেন তা সে বুঝতে পারছিল না। ত্রিভুবন ঘড়ি দেখল, রাত 1টা। ফোয়ারাটা আজ আরো ফুর্তি নিয়ে আকাশে জল ছুটছে। ওর গায়ে আলো পড়ায় দৃশ্যটা চমৎকার। নিজের গায়ে হাত বোলালো সে। দাড়ি গোফের জঙ্গলে সুন্দর মুখটাকে আড়াল করে রেখেছে অনেক দিন হলো, কিন্তু গায়ের রং আর চোখ মাঝে মাঝেই বিশ্বাসঘাতকতা করে ফেলে। আগামীকাল ঘটনাটা ঘটে গেলে ভার্গিস সাহেব থিতিয়ে যাবেন চূড়ান্ত জয় হয়ে গেল ভেবে। তার কিছুদিন পরে শুরু হবে আসল খেলা। শরীরের শেষ বিন্দু রক্ত সক্রিয় থাকতে সেই খেলায় সে হার মেনে নেবে না। 12 বছর বয়সে নেওয়ার প্রতিজ্ঞাটা আজও তাকে মাঝে মাঝে উন্মাদ করে তোলে। 5 কিলোমিটার রাস্তা হেঁটে শহর পড়তে আসতো ওরা। গ্রাম থেকে বেরিয়ে পাকদণ্ডি দিয়ে ওঠানামা করতে করতে শহরের স্কুলে ঠিক সময় পৌঁছে যেত। স্কুলটা ছিল গরিব ছেলে মেয়েদের জন্য। কথাটা সেই সময় ওরা শুনেছিল। ত্রিভুবন ভাবত, বাবা মা গরিব হলে তাদের ছেলে মেয়েকে গরিব বলা হয় কেন? গরিব হওয়া যদি দোষের হয় তাহলে ছেলেমেয়েরা কেন দোষী হবে? পড়াশোনায় ভালো ছিল সে, কিন্তু দেখতে ভালো ছিল অনেক বেশি। সবাই তার দিকে প্রশংসার চোখে তাকাতো, আর সেটা উপভোগ করতে তার মন্দ লাগতো না। ত্রিভুবনের বাবা ছিলেন সাধারণ একজন চাষি। ভুট্টা এবং কফি চাষ করে কোনো মতেই সংসার চলত না বলে একটা দোকান খুলেছিলেন গ্রামে। মা বসতেন সেই দোকানে। ধার দিয়ে দিয়ে দোকানটাকে ফাঁকা করে ফেলেছিলেন বাবা। আর যাই হোক, ব্যবসা করার বুদ্ধি তার ছিল না, বরং ও ব্যাপারে মা ছিলেন অনেক আঁটোসাঁটো। দোকান খোলার পরেই মা বাবার মধ্যে ঝগড়া হতে দেখেছে সে। একবার শহরে মাল কিনতে গিয়ে বাবার ফিরে এলেন না। অনেক চেষ্টা করেও তার খোঁজ পাওয়া গেল না। হাল ছেড়ে দেননি মা, নিজেই দোকান চালাতেন, লোক দিয়ে চাষ করাতেন। তার মা সুন্দরী ছিলেন, কিন্তু একা হয়ে যাওয়ার পরেও কোনো পুরুষকে কাছে ঘেঁষতে দিতেন না। একবার পুলিশ বাহিনী গ্রামে এলো। ওরা গ্রামে এলেই যে যার ঘরের দরজা বন্ধ করে দিত। শুধু গ্রাম প্রধানকে হাত জোর করে ওদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। বাহিনীর ক্যাপ্টেন গ্রাম প্রধানের কাছে খাবার দাবার চাইল, তার ব্যবস্থা হলো। তখন তার নজর পড়ল মায়ের মুদির দোকানের ওপর। সরাসরি এসে লোকটা মায়ের কাছে মদ কিনতে চাইল। মা খুবই বিনীত ভঙ্গিতে জানিয়ে দিল যে তিনি মদ বিক্রি করেন না। লোকটা হাহা করে হাসল। পাহাড়ি মুদির দোকান, অথচ লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি করে না, বন্দুক দিয়ে ছবি আঁকার মতো ব্যাপার। ওসব গপ্প ছেড়ে বোতল বের করো।
গ্রামপ্রধান মায়ের হয়ে বলতে এসে প্রচণ্ড ধমক খেল। শেষ পর্যন্ত অসহায় হয়ে মা প্রাণের দায়ে গ্রামে যেসব ঘরে চোলাই হয় তাদের দ্বারস্থ হলেন। কিছুটা মদ জোগাড় করে ক্যাপ্টেনকে দিয়ে বললেন, এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। ক্যাপ্টেন লোকটা আর বেশি এগোয়নি, কিন্তু দলটা চলে যাওয়া মাত্র গ্রামের লোকজন গোলমাল পাকানো শুরু করলো। মা একজন মেয়ে হয়ে পুলিশকে মদ খাইয়েছে, এটা যে কত বড় সামাজিক অপরাধ তার সবাই মাথা নেড়ে নেড়ে বলতে লাগলো। বাধ্য হয়ে গ্রাম প্রধান বিচারের আসর বসালো। তাতে রায় দেওয়া হলো গ্রামের সবাইকে একবেলা ভরপেট খাইয়ে দিতে হবে। ব্যাপারটা মায়ের পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। ওটা করতে গেলে দোকানে আর একটা কলাও থাকবে না। ত্রিভুবন তখন ছোট, তার প্রতিবাদ করার শক্তিও হয়নি। ব্যাপারটা নিয়ে যখন কদিন ধরে গ্রামে বেশ হইচই হচ্ছে, তখন দ্বিতীয় পুলিশ বাহিনী এলো। মানুষজন যে যার ঘরে দরজা বন্ধ করলেও মা তার দোকানে চুপচাপ বসেছিলেন। এই দলে ক্যাপ্টেন, লোকটা নিষ্ঠুর চেহারার, গ্রাম প্রধানকে ডেকে বলল, এই সুন্দরী মেয়েটা একা দোকান চালায় নাকি? গ্রাম প্রধান মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওর স্বামী হারিয়ে গেছে। বাহ, এখন কার সঙ্গে আছে? ওর ছেলের সঙ্গে থাকে। খুব ভালো কথা। ওকে বলো আজ রাত্রে আমরা এই গ্রামে থাকছি, আর আমি ওর অতিথি হব, যেন ভালো করে যত্ন করে, নইলে তোমাদের গ্রাম থেকে জনদর্শক ধরে নিয়ে যেতে হবে। তখন জোর করে জোয়ান ছেলেদের ধরে নিয়ে গিয়ে বিনি পয়সায় সরকারি কাজ করানো হতো। কাজ শেষ করে যারা ফিরে আসতো তারা বাকি জীবনটা সোজা হয়ে দাঁড়াতে পারত না। দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রাম প্রধান বিরস মুখে মায়ের কাছে এলে মা চিৎকার করে বললেন, আমি কি রাস্তার মেয়ে যে যাকে তাকে ঘরে তুলব? গ্রাম প্রধান মিনমিন করে বলল, তুমি শুধু একটু যত্ন করো, তোমাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা মাপ করে দেওয়া হবে, কাউকে খাওয়াতে হবে না। কথাটা শুনতে পেয়েছিল ক্যাপ্টেন। বাহ, এর উপর শাস্তি টাস্তিও চাপানো হয়েছে দেখছি। এত সুন্দর মেয়েকে কোন শালা শাস্তি দেয়? কাউকে খাওয়াতে হবে না, শুধু আমাকে খাওয়ালেই চলবে। লোকটা কথা বলতে বলতে দোকানে উঠিয়ে মায়ের কাঁধে হাত রাখতেই যেতেই মা ওকে প্রচণ্ড জোরে ধাক্কা মারলেন। লোকটা টাল সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গিয়ে আচমকা স্থির হয়ে গেল। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশরা ছুটে গেল দোকানে। ক্যাপ্টেনকে ধরাধরি করে তুলতেই দেখা গেল তার পিঠ থেকে গল গল করে রক্ত পড়ছে, আর সেখানে একটা বটির ফলা অনেকটা বিঁধে রয়েছে। ক্যাপ্টেনের সহকারী ঝটপট মাকে চুল ধরে টেনে নিচে নামাতেই ত্রিভুবন আড়াল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ল। মারছো কেন? আমার মাকে মারছো কেন তোমরা? মা তো কিছু করেনি, ওই লোকটাই মাকে মারতে গিয়েছিল, ছেড়ে দাও। ওরা ত্রিভুবনকে তুলে একপাশে ছুঁড়ে ফেলে দিল। আছাড় খাওয়া মাত্র ত্রিভুবনের মনে হলো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। যখন জ্ঞান ফিরল তখন পুলিশরা গ্রামে নেই। উঠে বসে সে শুনতে পেল ক্যাপ্টেনের মৃতদেহের সঙ্গে ওরা তার মাকেও ধরে নিয়ে গেছে। সেই শূন্য দোকানটার দিকে অপস চোখে তাকালো, আর তখনই কানে এলো গ্রামের মানুষ বলা বলি করছে যে ওরা আজই মাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে তার শরীরের সার ফিরে এলো। টলতে টলতে সে দৌড়াতে লাগলো পাকদণ্ডির পথ ধরে। পুলিশগুলো যদি শহরে ফিরে যায় তাহলে এই পথেই তাদের পাওয়া যাবে, কিন্তু শহরের মুখটায় পৌঁছেও সে পুলিশ বাহিনীর দেখা পেল না। তখন খেয়াল হলো ওদের সঙ্গে যদি গাড়ি থাকে তাহলে ওরা ঘুর পথে এতক্ষণ নিশ্চয়ই শহরে ঢুকে গিয়েছে। আগু পিছু চিন্তা না করে সে হাঁটতে হাঁটতে যখন দুর্গের মতো হেডকোয়ার্টার্সের সামনে পৌঁছালো তখন দিন মরে এসেছে। হেডকোয়ার্টার্সের মূল গেটে সেপাইরা তাকে বাধা দিল। অনেক আকুতি মিনতি করা সত্ত্বেও ওরা তাকে ভেতরে ঢুকতে দিতে নারাজ। ঠিক সেই সময় একটা জিপ ভেতর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে গেল। জিপের সামনে বসা অফিসার সেপাইদের জিজ্ঞাসা করল, গোলমাল কিসের? সেপাইরা ত্রিভুবনকে ধরে নিয়ে গেল অফিসারের সামনে। ত্রিভুবন উত্তেজিত হয়ে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল। অফিসার চুপচাপ শুনল। যে ক্যাপ্টেন গ্রামে গিয়েছিল তার নাম জানো? না, আমার মায়ের কোনো দোষ নেই, ওরা অন্যায় করে ধরে নিয়ে গেছে মেরে ফেলবে বলে। তোমার মা দেখতে কেমন?
ত্রিভুবন ঢোক গিলল। মা কেমন দেখতে? মায়ের চেয়ে দেখতে ভালো এমন কাউকে সে এখনো দেখেনি। কিন্তু 12 বছর বয়সে সে বুঝে গিয়েছিল ওই প্রশ্নটার মানে কি। সে দাঁতে দাঁত চেপে জবাব দিয়েছিল, ভালো। তুমি জিপে উঠে বসো, দেখি ওরা কোথায়। হঠাৎই আশার আলো দেখতে পেল যেন। জিপে যেতে যেতে অফিসার জিজ্ঞাসা করল, তোমাদের গ্রাম কোন দিকে? দিকটা জানিয়ে দিল ত্রিভুবন। অফিসার বা হাতে তার গাল টিপে ধরল। তুমি খুব মিষ্টি দেখতে, অত ভয় পাচ্ছ কেন? আমার সঙ্গে থাকলে তোমার কোনো ভয় নেই। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল ত্রিভুবন। ওই বয়সে সে গ্রামের কিছু লোকের আদর করা ভঙ্গি থেকে বুঝে গিয়েছিল কোনো কোনো পুরুষও কেন এমন আদর করে। তার মন বলল, এই অফিসার লোকটা খারাপ, খুব খারাপ। কিন্তু দ্রুত ছুটে যাওয়ায় জিপ থেকে নেমে যাওয়ার কোনো উপায় নেই। আর নেমে গেলে মায়ের সন্ধান পাওয়া মুশকিল হয়ে যাবে। সন্ধে নেমে আসছে দ্রুত। নির্জন পাহাড়ি রাস্তায় হঠাৎ পুলিশের বড় ভ্যানটাকে আসতে দেখা গেল। মুখোমুখি দাঁড়িয়ে জিপ নামতেই ভ্যানটাও থামল। ত্রিভুবন দেখল ক্যাপ্টেনের সেই সহকারীটা এগিয়ে এসে অফিসারকে স্যালুট করল। স্যার, একটা খারাপ খবর আছে। অফিসার জিজ্ঞাসা করল, মেয়েটা কোথায়? ক্যাপ্টেনের সহকারী হকচকিয়ে গেল। খবরটা এত তাড়াতাড়ি কি করে ওপরতলায় পৌঁছে গেল তাই বোধহয় বুঝতে চেষ্টা করছিল। সে কিন্তু কিন্তু করে জবাব দিয়েছিল, আমরা ধরে নিয়ে এসেছিলাম। মার্ডার চার্জ স্যার, গাড়ির অনেক নিচে ছিল। হেঁটে আসার পথে বাথরুম পেয়েছে বলায় ওকে একলা ছেড়ে একটু সরে এসেছিলাম ভদ্রতা করে। সেই সুযোগে নিচে ঝাঁপ দিয়ে পড়ে। মরে গেছে? এখনো মরেনি। কোথায়? ভ্যানেই আছে। অফিসার গাড়ি থেকে নেমে ভ্যানের পেছনের দিকে যেতেই ত্রিভুবন ছুটল সঙ্গে। মা ঝাঁপিয়ে পড়ছিল কেন? প্রশ্নটা তার ছোট্ট বুকটায় উত্তাল হয়ে উঠেছিল। ভ্যানের দরজায় সেপাইরা খুলে দিতেই অফিসারের মৃতদেহটা দেখা গেল। স্থির হয়ে আছে। তার পাশে রক্তাক্ত মহিলাটি তার মা। অফিসারের নির্দেশে শরীরটা নামানো হলো। মায়ের গালের মাংস খুবলে খুবলে তুলে নেওয়া হয়েছে যেন। কোমরে খোলা চামড়ায় দাঁতের চিহ্ন স্পষ্ট, দুটো পা রক্তাক্ত। অফিসার বলল, চমৎকার আশ্রয় ছিলে তোমরা। ওকে আমার জিপে তোলো। মায়ের চেহারা এমন ভীতিকর হয়ে গেছে যে গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না ত্রিভুবনের। অফিসারের জিপ সোজা চলে এলো শহরের হাসপাতালে। মাকে ভর্তি করে দেওয়া হলো সেখানে। ডাক্তাররা বলল বাঁচানোর চেষ্টা করবে। অফিসার বলল, যাক, কাজ শেষ। আজ রাত্রে চলো, আমার কাছে থাকবে। বলে একটা চোখ কোঁচকাল। সঙ্গে সঙ্গে পালিয়েছিল ত্রিভুবন। অফিসার কিছু বোঝার আগেই একটা গলির মধ্যে ঢুকে পড়েছিল। তারপর শহরের এ গলি ও গলিতে সময় কাটিয়ে আবার ফিরে গিয়েছিল হাসপাতালে মধ্যরাতে। ঠিক তখনই ক্যাপ্টেনের সহকারীকে সে দেখতে পেল হাসপাতালে ঢুকতে। সন্তপর্ণে একজন অ্যাটেন্ডেন্টকে ডেকে কিছু বলে টাকা দিল লোকটা। অ্যাটেন্ডেন্ট মাথা নেড়ে ভেতরে চলে গেল। মিনিট 15 বাদে ফিরে এসে সেই সহকারীকে জানালো কাজ হয়ে গেছে। লোকটা হাসি মুখে বেরিয়ে গেল। ভোর হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করল গত রাত্রে মা হার্ট ফেল করে মারা গেছেন। 16 বছর আগের এই ঘটনার কথা মনে এলেই এখনো শরীর শক্ত হয়ে যায়। মনে হয় যেন আজই ঘটে গেছে এগুলো। সেই সহকারী ক্যাপ্টেনকে সে নিজের হাতে খুন করেছে বছর 3 হলো। তবু জ্বালা মেটেনি। সেই অফিসারটি এখন তাদের লক্ষ্য। অনেক নিচে থেকে ভালো মানুষের মুখোশ পরে পরে আজ পুলিশ কমিশনার হয়ে গেছে লোকটা। নিশ্চয়ই ওর মনে নেই 16 বছর আগে জিপে বসে যার গাল টিপেছিল সে আজ শত্রুদের অন্যতম। ওকে নিয়ে এসেছি। গলাটা কানে যাওয়া মাত্র চমকে ফিরে তাকালো ত্রিভুবন। তার সামনে এসে দাঁড়িয়েছে হেনা। দূরে গাছের তলায় আরও দুজন মানুষ দাঁড়িয়ে। ত্রিভুবন জিজ্ঞাসা করল, কোনো ঝামেলা হয়নি তো? হেনা কাছে এগিয়ে আসতে মাথা নেড়ে না বলল। ও কি তোমার পরিচয় জেনেছে? না, তবে শহরে ঢোকার পর আর আমাদের সঙ্গে থাকতে চাইছে না। চেকপোস্টে ওকে আড়াল করে আমরা নিয়ে এসেছি। তুমি কথা বলবে? না, আমরা চাই না ও কালকে সকালটা দেখুক। ও,
একটু আগে জানলে সুবিধা হতো। সিদ্ধান্ত একটু আগে নেওয়া হয়েছে। কথাটা বলে ত্রিভুবন হাঁটতে লাগলো। রাত আর বেশি নেই। এখন যেটুকু সময় পাওয়া যাবে একটু শুয়ে নেওয়া দরকার। এই এতটা পথ আসার সময় তার মনে অনেকবার সন্দেহ এসেছে। সোম দেখছিল মেয়েটাকে, কিন্তু ওদের সাহায্য ছাড়া তার পক্ষে শহরে ঢোকা সম্ভব হতো না। প্রায় বাধা হয়েই সে এদের কথা মেনে চলেছে, কিন্তু শহরে ঢোকার পর তার মাথায় দ্বিতীয় চিন্তা এসেছিল। এদের সঙ্গে যদি আকাশলালদের সরাসরি যোগাযোগ থাকে, তাহলে এদের সূত্র ধরেই সে লোকটার কাছে পৌঁছে যেতে পারবে। আর একবার সেটা সম্ভব হলে ভার্গিসের উপর চমৎকার টেক্কা দেওয়া যাবে। যদিও এর মধ্যে দুবার হেনাকে বলেছে সে একাই চলে যেতে চায়, কিন্তু সেটা তার মনের ইচ্ছে নয়। না বললে এদের মনে প্রশ্ন জাগবে বলেই বলেছে। দূরে ফোয়ারার কাছে দাঁড়ানো লোকটার সঙ্গে হেনা যখন কথা বলছিল, তখন সে চেনার চেষ্টা করেছে। লোকটার মুখে দাঁড়িয়ে আছে, সে ঠিক চিনতে পারেনি। নিজে অন্ধকারে দাঁড়িয়ে থাকায় কিছুটা আশ্বস্ত আছে। এবার নিশ্চয়ই হেনা তাকে আকাশলালদের কাছে নিয়ে যাবে। দাড়িওয়ালা লোকটা চলে যেতে দেখল সোম। কাছে এসে হেনা মিষ্টি হাসল। আজকে রাতটা কোথায় কাটানো যায় বলুন তো? সোম বলল, থাকার জায়গা ঠিক না থাকলে এখন কোথাও পাবে না। এমনিতেই মানুষ রাস্তায় শুয়ে আছে। আমরা এখন কোথায় যাচ্ছি? হেনা বলল, দাঁড়ান, একটু ভেবে দেখি। তারপর দ্বিতীয় পুরুষকে ইশারায় খানিকটা সরিয়ে নিয়ে এসে বলল, আমরা কবরখানার দিকে যাচ্ছি, ওকে সরাতে হবে। তুমি এমনভাবে ফলো করো যাতে ও সন্দেহ না করে। লোকটা মাথা নেড়ে ভিড়ের মধ্যে মিশে যেতে হেনা ফিরে এলো সোমের কাছে। ওকে কাটিয়ে দিলাম, যত ঝামেলা। ওর বলার মধ্যে এমন একটা সুর ছিল যা সোমকে বিস্মিত এবং পুলকিত করল। মেয়েটা নেতানো সুন্দরী নয়, ধারালো রুক্ষতা ওর স্বভাবে। তার নিজে যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও এমন মেয়ের প্রতি আকৃষ্ট না হয়ে থাকা যায় না। ওর ভাবভঙ্গিতে এতক্ষণ পরে কিছুটা প্রশ্রয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হেনা বলল, আমরা এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবো নাকি? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কিন্তু কোথায় যাওয়া যায়? সোম বিড়বিড় করল, আচ্ছা, এখানকার কবরখানাটা কত দূরে? কবরখানা কেন বলো তো? আমার এক মামা থাকে ওখানে, একলা মানুষ, বিরাট বাড়ি। গেলে খুশি হবে, যাবেন? যাওয়া যেতে পারে। হেনার পেছন পেছন হাঁটা শুরু করল সোম। এই মামাটি আকাশলাল নয় তো? সে কি করবে? আগে থেকে ভার্গিসকে খবর পাঠালে বোকা বুনতে কতক্ষণ। আকাশলাল তাকে দেখলেই চিনতে পারবে, আর তখনই একটা হেস্তনেস্ত করতে হবে। এখন অনেক রাত। মেয়েটাকে এত রাত্রে আকাশলালকে জাগাবে, নাকি ভোর অবধি একসঙ্গে কাটিয়ে তারপর মামার কাছে নিয়ে যাবে? মামা, চমৎকার অভিনয় করছে মেয়েটা, কিন্তু ফুয়ারার পাশে দাঁড়ানো লোকটার সঙ্গে দেখা করার পর থেকেই ওর স্বভাবটা বদলে গেল। এটাই সন্দেহজনক। যেতে যেতে হেনা হাসল শব্দ করে। আপনার কি হাঁটতে অসুবিধা হচ্ছে? না। কেন বলো তো? পিছিয়ে পড়ছেন, দেখে তো মনে হয় এখনো যুবক আছেন। ও তাই? এই দেখো, পাশে এসে গেছি। এবার বাঁদিকে যেতে হবে। পুলিশ ভ্যান আসছে, দাঁড়িয়ে পড়ুন থামটার আড়ালে। সোম দেখল একটা ভ্যান খুব ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসছে। ওরা দেখলেই চিনতে পারবে এবং তাহলে রক্ষা নেই। সেই থামটার পাশে দাঁড়িয়ে পড়ল হেনাও। হেনা বলল, যদি কিছু জিজ্ঞাসা করে আমি কথা বলবো। বলবো আপনি আমার স্বামী। বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। সোম নিঃশ্বাস ফেলল। অবশ্য আমার কোনো স্বামী নেই, মানে বিয়েই হয়নি, প্রেমিকও জোটে নেই। এমন কপাল। আচ্ছা, আপনার কোনো প্রেমিকা আছে? চাপা হাসল হেনা। গলা শুকিয়ে কাঠ। ভ্যানটা হাত কয়েক দূরে এসে পড়েছে। সোম নিঃশব্দে মাথা নেড়ে না বলল। হেনা ফিসফস করল, আপনার বুকে আওয়াজ হচ্ছে কেন? কই না তো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হেনা ঘনিষ্ঠ হলো। ভ্যানটা দাঁড়িয়ে পড়েছে খানিকটা গিয়ে। এখনো কেউ লাফিয়ে নামিনি ওটা থেকে। একদিন আগেও ভ্যানগুলো তার ইঙ্গিতে চলাফেরা করত, আর আজ? সোম মাথা নাড়ল। এই তো জীবন। অন্ধকার ফুটপাতে থামের আড়ালে দাঁড়িয়ে সে মেয়েটার শরীরে স্পর্শ পাচ্ছিল, কিন্তু আরামটা উপভোগের সময় এখন নয়।
হেনা বলল, আপনার বুকে ড্রাম বাজছে, দেখব? বলে একটা হাত সোমের জামার মধ্যে ঢুকিয়ে দিল। গেঞ্জির উপর দিয়ে সাপের মতো হাতটা বুকের কাছে উঠে আসছিল। হায়, এটা যদি রাজপথ না হতো এবং ওই ভ্যানটা যদি এখানে দাঁড়িয়ে না থাকতো। সোমের সমস্ত শরীর কাটা ফুটল। সে চোখ বন্ধ করল এবং তখনই তার বা বুকের উপর পিঁপড়ে কামড়ানোর মতো একটা যন্ত্রণা টের পেল। মেয়েটার সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে নিয়েছে। নিজের বুকটা চেপে ধরল সোম। যন্ত্রণাটা আর পিঁপড়ের কামড়ের মতো নেই। তার বুক মুচড়ে উঠছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখ থেকে একটা গোঙানি ছিটকে উঠতেই সে ঝাপসা চোখে দেখল হেনা সরে যাচ্ছে দ্রুত পায়ে। প্রচণ্ড চিৎকার করে সোম টলতে টলতে রাস্তায় আছাড় খেয়ে পড়ল। ভ্যানটা তখন আবার এগোতে যাচ্ছিল। সামনে বসে একজন সার্জেন্ট চিৎকারটা শুনে পেছনে তাকালো। তার নির্দেশে দুজন সেপাই দ্রুত নেমে গেল সোমের শরীরের দিকে। একজন ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গেই। সাব, এসি সাহেব। এসি সাহেব? সার্জেন্ট লাফ দিয়ে নামল। কাছে গিয়ে সে টর্চের আলো ফেলতেই সোমের মুখটাকে চিনতে পারল। দিন রাত স্যালুট দিতে হতো এই লোকটাকে। এখন তাদের উপর হুকুম ছিল খুঁজে বের করার। লোকটাকে মারল কে? আশেপাশে কাউকে সে দেখতে পাচ্ছিল না। শরীরের রক্তপাতের কোনো চিহ্ন নেই। নিচে রাস্তায় ফুটপাতে সার্জেন্ট টর্চের আলো ফেলল এবং তখনই একটা কিছু চকচক করে উঠতেই সে ঝুঁকে পড়ল। ছোট্ট 1/2 ইঞ্চি কাচের সিরিঞ্জ, মুখে আরও ছোট সুচ লাগানো। রুমালের বস্তুটাকে তুলে নিয়ে সে ভ্যানের কাছে চলে এসে ওয়্যারলেস চালু করল। হেডকোয়ার্টার্স, ইয়েস, কলিং ফ্রম নাম্বার 21। সিপির সঙ্গে কথা বলতে চাই, খুব জরুরি, আর্জেন্ট। সার্জেন্ট অধৈর্য হয়ে পড়েছিল। মিনিট খানেক বাদে সে সোজা হয়ে দাঁড়ালো। ইয়েস স্যার, আই অ্যাম সরি স্যার, একটু আগে 3 নম্বর রাস্তায় আমাদের এক্স এসিস মিস্টার সোম মারা গিয়েছেন। মনে হচ্ছে ওর শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। না স্যার, একটা সিরিঞ্জ। উনি অবশ্য আত্মহত্যা করে থাকতে পারেন। ও ঠিক আছে স্যার, ওকে। রিসিভার রেখে দিয়ে রুমাল থেকে সিরিঞ্জের অবশিষ্টাংশ রাস্তায় ফেলে জুতো দিয়ে মারিয়ে গুঁড়ো করে ফেলল সার্জেন্ট। তারপর রাত্রের নির্জনতাকে খান খান করে গুলি করল মৃতের সোমের দিকে। শরীরটা একটু কাঁপল মাত্র। সেই সেপাইকে হুকুম করল, ডেড বডি তুলে নিয়ে এসো। সিপি বলেছেন ওকে আকাশলালরা গুলি করে মেরেছে। মনে রেখো বন্ধুরা, আজ রাতে আরও কয়েকজন মানুষ নির্ঘম ছিল। ধবধবে শ্বেত পাথরের ঘরটার একটা দিকে কাচের দেওয়াল, যার ভেতর দিয়ে রাতের আকাশটাকে স্পষ্ট দেখা যায়। অনেক তারা সেখানে। ঘরে হালকা নীল আলো জ্বলছিল। পাশাপাশি বসে থাকা 3 জন মানুষের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তাদের উল্টো দিকে সুবেশ এক প্রৌঢ় কিছুটা নার্ভাস ভঙ্গিতে কথা বলছিলেন। বলতে বলতে তিনি বুঝতে পারছিলেন তার সামনে বসা 3 জন শ্রোতার কানে তেমনভাবে ঢুকছে না। এটা বোঝা মাত্র তার গলার স্বর নিচুতে নামল। 2টো প্রশ্নের জবাব আপনার কাছে চাই মিনিস্টার। প্রৌঢ় কথা শেষ করা মাত্র শ্রোতাদের একজন পরিষ্কার গলায় বললেন, বাবু বসন্তলালের হত্যাকারীকে এখনো কেন ধরা হয়নি? মিনিস্টার অথবা প্রৌঢ় লোকটি জবাব দিলেন, সিপি বলেছেন বাবু বসন্তলালকে আকাশলালরাই খুন করেছে। এটা করেও আমাদের শাসাতে চাইছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমকে কে হত্যা করেছে? এক্ষেত্রে হত্যাকারী আকাশলাল। আমরা প্রমাণ চাই। স্যার, প্রমাণ খুঁজে পাওয়া যায় অসম্ভব। একজন বহুদূরে বাংলোয় কফিনে পড়েছিলেন আর একজনকে মাঝরাত্রে রাজপথে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। শ্রোতাদের দ্বিতীয়জন গলা পরিষ্কার করে নিলেন, আমরা কোনো মূর্খদের নিয়ে বাস করছি। সোমকে খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হতে আপনি বলেছিলেন প্রথম সুযোগেই সে শহরের বাইরে চলে গিয়েছে। শহরের কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে ওর শরীর শহরের রাস্তায় পাওয়া গেল কি করে? এটা আমিও বুঝতে পারছি না। মনে হচ্ছে কমিশনারের গোয়েন্দা বিভাগ ঠিকঠাক কাজ করছে না। আমাকে একটু সময় দিন, মিনিস্টার অনুরোধ করলেন। এবার তৃতীয়জন প্রশ্ন করলেন। একটা লোক নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে একজন মহিলাকে সঙ্গে নিয়ে শহরে ঢুকেছিল। এই লোকটাই বাবু বসন্তলালের বাংলোতে গিয়েছিল। কমিশনার ওকে তুলে নেওয়ার পর ওর গাড়ি কে জ্বালালো?
কমিশনার যে কারণে ওকে ছেড়ে দিয়েছিল তা কোনো কাজে লাগেনি। ওরা ট্যুরিস্ট লজ থেকে কোথাও উধাও হয়ে গিয়েছে তা কি জানা আছে? একজন পুলিশ অফিসার ওদের নিয়ে গিয়েছে বলে রিপোর্ট হয়েছে। বাজে কথা। আমাদের পুলিশ বাহিনীতে যদি এমন কোনো বিশ্বাসঘাতক থাকে তাহলে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। ডাক্তার এবং তার স্ত্রী শহরের বাইরে যেতে পারেনি, অথচ আপনারা ওদের খুঁজে বের করতে পারছেন না। ওয়ার্থলেস। স্যার, উৎসব উপলক্ষে শহরে এত মানুষ ঢুকে পড়েছে যে এই মুহূর্তে কাউকে খুঁজে বের করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে আগামী পরশুর মধ্যে শহর খালি করে দিতে নির্দেশ দিয়েছি আমি। তখন প্রতিটি লোককে খুঁটিয়ে দেখে ছাড়া হবে। ততক্ষণ না, আগামীকাল বিকেলেই ভার্গিসকে গ্রেপ্তার করবেন। ওকে যে সময়সীমা দেওয়া হয়েছে তার বেশি আর দেওয়া সম্ভব নয়। ওর বিরুদ্ধে চার্জ আনবেন জনবিরোধী কাজকর্ম করার। শেষ অভিযোগটা হবে অপরাধীকে আড়াল করতে। বাবু বসন্তলালের মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই সৎকার করে দিয়েছে সে। কিন্তু স্যার, কমিশনার রিপোর্ট দিয়েছে ম্যাডামের নির্দেশ মেনেই। আপনি বা যেতে পারেন। মিনিস্টার একটা অ্যাটাচি কেস তুলে ধরে ধীরে ধীরে দরজার বাইরে চলে এলেন। তার নিরাপত্তা রক্ষীরা সোজা হয়ে দাঁড়ালো। অনেকদিন হয়ে গেল তিনি মন্ত্রিত্বে আছেন, বোর্ড চাইছে বলেই আছেন, কিন্তু এখন বাতাসে বিপদের গন্ধ পাচ্ছেন তিনি। যেভাবে আগামীকাল ভার্গিসকে গ্রেপ্তার করা হবে সেইভাবে তাকেও সরিয়ে দেওয়া স্বাভাবিক ব্যাপার। মনে মনে প্রচণ্ড ক্ষেপে গেলেন তিনি ভার্গিসের ওপর। লোকটা সত্যিকারে অপদার্থ। যেসব পুরুষের মহিলাদের ওপর বিন্দুমাত্র আসক্তি থাকে না তাদের মস্তিষ্ক কখনোই প্রাপ্তবয়স্ক হয় না। বোর্ড তাকে যেসব প্রশ্ন করেছে তার একটারও জবাব তিনি দিতে পারেননি ওই অপদার্থটার জন্য। এবং আশ্চর্যের ব্যাপার, বোর্ড আজ তাকে আকাশলালকে নিয়ে কোনো প্রশ্ন করেনি। করলে তাকে বলতে হতো কমিশনার আশা করছেন আগামীকালই সফল হবেন। মিনিস্টার তার সচিবকে জিজ্ঞাসা করলেন, কমিশনার এসেছে? উনি নিচে অপেক্ষা করছেন। চলে যেতে বলো, ওর মুখ আমি দেখতে চাই না। সঙ্গে সঙ্গে সচিব ছুটে গেল খবরটা জানাতে। ধীরে সুস্থে নামলেন মিনিস্টার। এই বাড়িতে সবসময় যুদ্ধকালীন তৎপরতা দেখা যায়। একটা মাছের পক্ষেও এখানে বিনা অনুমতিতে ঢোকা অসম্ভব। মিনিস্টার ঘড়ি দেখলেন। মিনিট তিনেক বাদে তার গাড়ি একটা কনভয় নিয়ে রাজপথ দিয়ে ছুটে যাচ্ছিল। সাইরেন বাজিয়ে একজন সার্জেন্ট রাস্তা পরিষ্কার করে ছুটছিল আগে আগে। যদিও এত রাত্রে রাস্তায় মানুষ নেই, কিন্তু ফুটপাত উপচে পড়া আগন্তুক ফ্যাল ফ্যাল চোখে দৃশ্যটা দেখল। বিশেষ একটা বাড়ির সামনে গাড়িগুলো পৌঁছে যাওয়া মাত্র নিরাপত্তা রক্ষীরা পজিশন নিয়ে নিল। মিনিস্টার নামলেন। সিঁড়ির উপরে যে মহিলাটি দাঁড়িয়েছিলেন তিনি বিনীত গলায় বললেন, আসুন স্যার, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন। মিনিস্টার হাসার চেষ্টা করলেন। মহিলার পেছন পেছন সিঁড়ি ভেঙে বাড়ির ভেতরে ঢুকে গেলেন তিনি। বাইরের প্রহরীরা সজাগ হয়ে পাহারা দিতে লাগল। দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে মহিলা দাঁড়িয়ে গেলে মিনিস্টার পর্দা সরিয়ে ভেতরে পা দিয়ে শুনতে পেলেন, সুপ্রভাত। প্রভাত? প্রভাতের এখনও অনেক দেরি। ইংরেজি মতে প্রভাত শুরু হয়ে গেছে। জানোই তো, বিদেশে থাকায় আমারও অনেক কিছু আলাদা। মিনিস্টার এগিয়ে গেলেন। দুধের চেয়ে সাদা এক মিশরীর পোশাক পরে ম্যাডাম আধশোয়া হয়ে আছেন বালিশে হেলান দিয়ে। মুগ্ধ দৃষ্টিতে তাকালেন তিনি। ওই মহিলার সঙ্গে তার আলাপ বিদেশে। এদেশের একজন ধনী ব্যবসায়ী স্ত্রী হিসেবে যতটুকু বিদুষী হওয়া সম্ভব ততটুকুই। মন ভরানো সৌন্দর্য হয়তো এর নেই, কিন্তু তাকালে চোখ ধাঁধিয়ে যায়। বারংবার তাকাতে হয়। এক শিরশিরে সৌন্দর্যের ফনা সবসময় ওর চোখ ঠোঁটের ভঙ্গিতে দুলে দুলে ছোবল মারতে চায়। বিদেশ থেকে স্বামীকে নিয়ে ফিরে আসার পর তার সঙ্গে ম্যাডামের ঘনিষ্ঠতা। এখানকার ওপর মহলের সঙ্গে তিনি ওদের আলাপ করিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যে স্বামী মারা যান। কিন্তু তাতে বিন্দুমাত্র দমে যাননি ভদ্রমহিলা। উঠতে উঠতে এই রাজ্যে অন্যতম মানুষের ভূমিকায় পৌঁছে গিয়েছেন। মিনিস্টার জানেন ম্যাডাম অকৃতজ্ঞ নন। তার আজকে যা কিছু উন্নতি তাই ভদ্রমহিলার জন্যে। এককালে ঘনিষ্ঠতা এখনও তাকে এ বাড়িতে আসার অধিকার দিচ্ছে, কিন্তু তিনি জানেন সম্পর্কটা আর সেই জায়গায় আটকে নেই। ম্যাডামকে তার অনুগ্রহের ওপর নির্ভর করতে হয় না। এ রাজ্যের যাবতীয় ব্যবসা বাণিজ্য ম্যাডামের নিয়ন্ত্রণ ছাড়া পরিচালিত হতে পারে না। অবশ্য যেসব ব্যবসা বেশি কেন্দ্রিক এবং সরকারের অনুমতি সাপেক্ষ ব্যাপার,
লোকে ম্যাডামকে আড়ালে ম্যাডাম 10% বলে ডাকে। এই ভেট না দিলে এই রাজ্যে থেকে কোনো বৈদেশিক বাণিজ্য করা সম্ভব নয়। তার সঙ্গে এখনও সম্পর্ক কী ধরনের মিনিস্টার নিজেই ঠিক বোঝেন না। খুব সমস্যায় না পড়লে এত রাত্রে এখানে আসতেন না। হ্যাঁ, সমস্যা খুবই। ভার্গিস আমাকে ডোবালো। যারা আমলা এবং পুলিশের ওপর নির্ভর করে প্রশাসন চালায়, তাদের পরিণতি জানা। মানলাম, কিন্তু এছাড়া আমার সামনে কোনো পথ খোলা ছিল? তোমার কথা মতো ভার্গিস বাবু বসন্তলালের দেহ ময়নাতদন্ত করায়নি বলে বোর্ড খুশি নয়। খুব স্বাভাবিক। ময়নাতদন্ত করাটা আইনসঙ্গত ব্যাপার। করলে জানা যেত ওকে গুলিবদ্ধ করার আগে কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। ম্যাডাম স্বাভাবিক গলায় বললেন, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল? মিনিস্টার হতভম্ব। তুমি কি করে জানলে? আমি তোমার মতো কান দিয়ে দেখি না। তাই তুমি চাওনি পোস্টমর্টেম হোক? হলে ব্যাপারটা জানা যেত। খবরটা গোপন রেখে তোমার কী লাভ? আমি তোমাকে কিছুই বুঝতে পারি না। ম্যাডাম হাসলেন। আমিও পারি না। তোমার সেই সমস্যাটা কি? মিনিস্টার এক মুহূর্ত ভাবলেন। তাকে এখনো বসতে বলেননি ম্যাডাম, অথচ কয়েক বছর আগে তার অগাধ অধিকার ছিল ওই বিছানায়। তিনি বললেন, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি আমাকে পথ বলে দাও। কিসের পথ? আমি মুক্তি পেতে চাই, সসম্মানে। আমাকে ছুঁড়ে ফেলার আগে আমি চলে যেতে চাই। সে কি? এত ক্ষমতা তোমার? এই রাজ্যের শিশুরাও তোমার কথার ভয়ে ভয়ে সরে। প্লিজ, এই পুতুলের ভূমিকা আমার সহ্য হচ্ছে না। বোর্ডের কোনো কাজই আমি ঠিকঠাক করতে পারছি না। আজ ভার্গিস আছে বলেই সব দায় তার উপর চাপছে। আগামীকাল বিকেলে ভার্গিস চলে গেলে বন্দুকের নল আমার দিকে ঘুরে আসবে। তোমার বদলে যতক্ষণ আর একটা ঠিকঠাক লোককে না পাওয়া যাচ্ছে, ততক্ষণ তুমি নিরাপদ। আর সেই সময়টুকু যখন হাতে পাচ্ছ, তখন তার সদ্ব্যবহার করো। অসম্ভব। প্রথম কথা, আমাদের অর্থনৈতিক কাঠামো বলতে এখন কিছুই নেই। বাবু বসন্তলাল আমাকে স্তব বাক্য দিত, পুরোটা দেশটা বৈদেশিক ধারের ওপর দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে যদি আরবের 2 শেখ তাদের সব ডলার ফেরত চায়, তাহলে আমরা কোথায় দাঁড়াবো? আর আমি যত ধার নেওয়া কমানোর প্রস্তাব দিচ্ছি, তত বোর্ড সেটাকে বাতিল করছে। দেশের মানুষকে যদি অবাধ বাণিজ্য করার অধিকার না দেওয়া হয়, যদি ক্ষুদ্র শিল্পে উৎসাহ না দেওয়া হয়, তাহলে রপ্তানি করার মতো কোনো জিনিসই থাকবে না আমাদের হাতে। দ্বিতীয়ত, আকাশলাল। ক্রমশ আমার মনে একটা ধারণা তৈরি হচ্ছে যে আমাদের মধ্যে কেউ লোকটাকে শেল্টার দিচ্ছে। যে দিচ্ছে সে আমাদের থেকেও শক্তিমান। এখনো পর্যন্ত আমি ওই লোকটাকে সব কাজকর্ম বন্ধ রাখতে বাধ্য করেছি, কিন্তু যে কোনো মুহূর্তেই তো বিস্ফোরণ হতে পারে। আকাশলাল ধরা পড়লে তোমার এই চিন্তা দূর হবে? ধরা পড়বে? হায়, আমি ওই আসার কথা বোর্ডকে বলে এলাম। আগামীকাল লোকটা নাকি ভার্গিসকে ফোন করবে। ভার্গিস বাহিনীকে অ্যালার্ট করেছে, ফোন করা মাত্র সেই টেলিফোনের কাছে যেন পৌঁছে যায় লোক। কিন্তু আকাশলাল কোন ফোন করবে তা মাথা মোটাটা জানে না। আগামীকাল উৎসব। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে দিনটাকে কেন বেছে নিল ফোন করার জন্য? হ্যাঁ, এটা একটা পয়েন্ট। কিন্তু তুমি কি করতে চাও? আগামীকাল বিকেলে আমি পদত্যাগপত্র দেব। তুমি বোর্ডকে দিয়ে সেটা অ্যাপ্রুভ করিয়ে নিবে। অবশ্য তার আগেই আমি। মিনিস্টার থেমে গেলেন। কোথাও পালিয়ে গিয়ে তুমি নিস্তার পাবে না। ম্যাডাম নেমে দাঁড়ালেন বিছানা থেকে। বোর্ড যা চাইছে তাই মন দিয়ে করা ছাড়া তোমার কোনো উপায় নেই। ম্যাডাম, আমি তোমার কাছে সাহায্য চাইছি। ম্যাডাম হাসলেন। আমি দুঃখিত। এই সুন্দর ছোট্ট পাহাড়ি শহরটাকে আমি বড় ভালোবেসে ফেলেছি। দেখছো না, ইউরোপ আমেরিকা ছেড়ে এখানে আমি পড়ে আছি। লোকে বলতো আমি আমার স্বামীর টানে এসেছি এখানে, কিন্তু তিনি তো চলেই গেলেন। বাবু বসন্তলালকে আমি পুরুষ মানুষ হিসেবে খুব পছন্দ করতাম। টাকা ছিল বটে লোকটার, কিন্তু রুচিও ছিল। কিন্তু যেই তার মনে হলো এই দেশটা থেকে তিনি কিছুই পাবেন না, অমনি তাকেও চলে যেতে হলো। তোমার সঙ্গেও আমি ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু এখন বোর্ড যা চাইছে সেটাই আমার ইচ্ছে। তার মানে? মিনিস্টার চিৎকার করে উঠলেন। এখনো পর্যন্ত সব কিছু তোমার অধিকারে আছে। রাত অনেক হয়েছে, এবার ফিরে গিয়ে বিশ্রাম নাও।
ম্যাডাম ধীরে ধীরে পাশে দরজা দিয়ে ভেতরে চলে গেলেন। মিনিস্টার কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সম্পর্ক পাল্টাতে পাল্টাতে যখন শীতল থেকে শীতলতর হয়ে যায়, তখন যে পক্ষ দুঃখ পায় সে কি মূর্খ? সকাল 8টায় বৃদ্ধ ডাক্তারকে এই ঘরে নিয়ে আসা হলো। ভদ্রলোককে দেখে মনে হলো তিনি গত রাত্রে এক ফোঁটা ঘুমোতে পারেননি। আকাশলাল বলল, সুপ্রভাত ডাক্তার। সুপ্রভাত। ভদ্রলোক এক দৃষ্টিতে আকাশলালকে দেখছিলেন। আপনি কি সুস্থ নন ডাক্তার? অসুস্থ? আমি? হ্যাঁ ভগবান, কে কাকে বলছে? আপনি কেমন আছেন? আজ আমি খুব ভালো আছি, একদম তাজা। শুয়ে পড়ুন। অতএব আকাশলালকে শুতে হলো। বৃদ্ধ যখন তাকে পরীক্ষা করছিলেন, তখন তার মনে হলো মানুষটি কবে যে একটু একটু করে বদলে গেলেন সে নিজেই বুঝতে পারেনি। যখন ওকে প্রায় জোর করে নিয়ে আসা হয়েছিল, তখন যে চেহারা তার সঙ্গে এখন কোনো মিল নেই। ওর মতো এক পণ্ডিত ব্যক্তি এই যে প্রায় বন্দি জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, তা কি কোনো ইতিহাসে লেখা থাকবে? আর এখানে নিয়ে আসা তো চট করে হয়নি। দিনের পর দিন লোক পাঠিয়ে ওকে একটা ব্যাপারে আগ্রহী করে তুলতে হয়েছিল আকাশলালকে। প্রেশার নর্মাল নেই, থাকার কথাও নয়। বুকের চাপটা কি এরকম আছে? নেই। মিথ্যে কথা বলবেন না। জোরে নিঃশ্বাস নিলে সামান্য লাগে। বৃদ্ধ ডাক্তার সামান্য সরে একটা চেয়ারে বসে পাকা চুলে আঙ্গুল বোলালেন। যে জন্য এত সব তা আজকের দিনটার জন্য না? হ্যাঁ ডাক্তার, আপনি অর্ধেক কাজ করেছেন, বাকিটার জন্য আমি আপনার উপর নির্ভরশীল। সব কিছু ঠিকঠাক চললেও আপনার হাতেই আমার ফিরে আসা নির্ভর করছে। আকাশলাল খুব হালকা গলায় কথাগুলো বলল। ডাক্তার মাথা নাড়লেন। আমি যা করেছি এবং করব, তার উপর আমার কোনো হাত নেই। আমি আপনাকে অনেকবার বলেছি, এটা এমন একটা এক্সপেরিমেন্ট যার মূল্য হলো জীবন। আজ থেকে 10 বছর আগে হলেও আমি প্রস্তাবে রাজি হতাম না। কিন্তু আমি কি এখনো রাজি? আপনি আমাকে বাধ্য করেছেন কাজটা করতে। আকাশলাল হাসল। ডাক্তার, আপনি যেসব ধনীদের গল্প শুনেছেন, কাদের গল্প? যাদের প্রচুর টাকা অথচ মৃত্যু নিশ্চিত। গত রাত্রে বিছানায় শুয়ে থাকতে পারেনি ভার্গিস। অন্ধকার থাকতেই উঠে এসে বসেছিল নিজের চেয়ারে। এখন ভোর। এখন এই বিশাল পুলিশ হেডকোয়ার্টার শব্দহীন। এত বড় অফিস ঘরে তিনি একা। জানলার বাইরের পৃথিবীটা ধীরে ধীরে রং পাল্টালো। একটা দিন আসছে, হয়তো শেষ দিন তার ক্ষেত্রে। এই দিনটার মোকাবেলা তিনি কিভাবে করবেন সেটা স্থির করতে হবে। আজ যদি আকাশলালকে ধরা সম্ভব না হয়, তাহলে তাকে চলে যেতে হবে। মিনিস্টার তার পক্ষে কথা বলবেন না। এই চলে যাওয়া মানে সময় যে কুঠুরিতে যাওয়ার কথা ছিল সেই মাটির তলায় নির্বাসিত হওয়া। ভার্গিস নড়ে চড়ে বসলেন। পায়ের তলায় শিরশির করে উঠলেও তিনি চোয়াল শক্ত করলেন। না, চুপচাপ তিনি দুর্ভাগ্যকে মেনে নেবেন না। এতকাল যে বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য করে গেছেন, তার মূল্য কেউ যদি এভাবে দেয়, তা মানতে পারেন না তিনি। গত রাত্রে দুটো ঘটনা ঘটেছে। সোমের মৃতদেহ পাওয়া গিয়েছে। যে সার্জেন্ট তাকে খবর দিয়েছিল, সে তারই নির্দেশে গুলি করেছে সোমের মৃতদেহে। তিনি যে নির্দেশ দিয়েছেন তার কোনো রেকর্ড নেই। মৃতদেহ নিয়ে আসা মাত্র পোস্টমর্টেম করতে পাঠিয়েছেন তিনি। তার রিপোর্ট আজ সকাল 6টায় পাওয়ার কথা। এই পোস্টমর্টেম করার আদেশ ওই সার্জেন্ট জানে না। তার কারণ প্রায় তখনই লোকটাকে ভ্যান সমেত পাঠিয়েছেন বাবু বসন্তলালের বাংলোয়। পোস্টমর্টেমে যদি জানা যায় গুলি ছোড়া হয়েছিল অন্য কারণে সোমের মৃত্যুর পরে, তাহলে সার্জেন্টের 12টা চিরকালের জন্য বেঁচে যাবে। মাঝে মাঝে তিনি যে কোনো দৈবিক ক্ষমতায় ভবিষ্যৎ দেখতে পান, তা নিজেই জানেন না। সোম বিপ্লবীদের গুলিতে নিহত হয়েছে এমন একটা প্রচার করায় কথাই ভেবেছিলেন। এক্ষেত্রে পোস্টমর্টেম করানোর কোনো বাসনাই ছিল না। ঠিক তখনই দ্বিতীয় খবরটা এলো, বাবু বসন্তলালের বাংলোর চৌকিদারকে পাওয়া গেছে। লোকটা নাকি স্বাভাবিক নেই। ঘটনার পরেই সে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছিল নির্দেশ মতো, কিন্তু বিবেক দার্শনের কারণে সে আবার ফিরে এসেছে। শহরে ঢুকতে চেয়েছে ম্যাডামের সঙ্গে দেখা করবে বলে। লোকটাকে চেকপোস্টের আগেই বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ভার্গিস সোমের মৃতদেহের আবিষ্কারক
সার্জেন্টকে পাঠিয়েছেন লোকটাকে জেরা করার জন্য। ওকে যেন বাবু বসন্তলালের বাংলোতে নিয়ে গিয়ে জেরা করা হয় এমন নির্দেশ দিয়েছেন। লোকটা বাবু বসন্তলালের মৃত্যুর হদিশ দিতে পারবে এই অবধি ঠিক ছিল। ম্যাডামের সঙ্গে দেখা করার পাগলামো ভার্গিসকে সতর্ক করেছিল। খুব বড় একটা সাপ ঝোলা থেকে বেরিয়ে আসবে এবং তিনি যদি সেই সাপটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারেন তাহলে তার বিরুদ্ধে এগিয়ে আসা অস্ত্রগুলো মোকাবেলা করা সহজ হয়ে যাবে। ব্যাপারটাকে যথেষ্ট গোপনে রাখার চেষ্টা করেছেন ভার্গিস। মিনিস্টারকেও তিনি জানাননি। যদিও কোনো সাপ সত্যি বের হয় তাহলে সেটা বের করার দায় চাপবে ওই সার্জেন্টের ওপর। লোকটার নাম সহজেই খরচের খাতায় উঠে যাবে। ঘড়ি দেখলেন তিনি। সকাল 9টা বাজতে এখনও অনেক দেরি। সার্জেন্ট গভীর রাত্রে চলে যাওয়ার পর আর রিপোর্ট করেনি। এই রিপোর্ট পাওয়া খুব জরুরি। ঠিক কাটায় 6টায় একটা প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্ট পেলেন তিনি। সোমের শরীরে ভয়ঙ্কর একটা বিষ পাওয়া গিয়েছে যা তার শ্বাসযন্ত্র রুদ্ধ করেছিল। গুলি করা হয়েছিল তার কিছু পরেই। আরও বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে পরের রিপোর্টে। এইটুকু দরকার ছিল। বিশেষ টেলিফোন তুললেন ভার্গিস। সারা পেতেই তার কণ্ঠস্বর আপনা থেকেই নেমে গেল। স্যার, কাল রাত্রে সোমের মৃত্যু গুলিতে হয়নি। হোয়াট? মিনিস্টার চিৎকার কানে এলো। পোস্টমর্টেম বলছে ওর শরীরে বিষ পাওয়া গেছে, গুলি পরে করা হয়েছে। আশ্চর্য, আপনারা আরম্ভ করেছেন কি? সার্জেন্ট বলেছিল গুলিতে মারা গিয়েছে। আগে হ্যাঁ, ওর রিভলভার আর গুলি পেলেই বোঝা যাবে ও সেটা ব্যবহার করেছে কিনা। হয়তো কৃতিত্ব নেবার নেশায় মৃতদেহ গুলি করে খবরটা দিয়েছে। কিন্তু ও কি বলেছে ওর গুলিতে মারা গিয়েছে সোম? না, তা বলেনি। তাহলে কৃতিত্ব নিচ্ছে কি করে? লোকটাকে এখনই ডাকুন। যদি আপনার অনুমান সত্যি হয় তাহলে মিথ্যেবাদীটাকে চরম শাস্তি দিন। ঠিক আছে স্যার, ও এনকোয়ারি থেকে ফিরে এলেই ব্যবস্থা নিচ্ছি। ভার্গিস। হঠাৎ মিনিস্টারের গলা বদলে গেল। ইয়েস স্যার, ইউ মাস্ট ডু সামথিং। আকাশলালকে আজ ধরতেই হবে। আমি তোমাকে বাঁচাতে পারবো না ভার্গিস। আজকের দিনটাই তোমার শেষ সুযোগ। লাইনটা কেটে গেল। ঠিক 6:30টায় ভার্গিস জানতে পারলেন সেই সার্জেন্ট 3 নম্বর চেকপোস্ট থেকে তার সঙ্গে কথা বলতে চায়। এক মুহূর্ত দেরি করলেন না তিনি। একটি ড্রাইভারকে সঙ্গে নিয়ে জিপ ছুটিয়ে বেরিয়ে গেলেন কাউকে কিছু না জানিয়ে। ভোর থেকে রাস্তায় ভিড়। শহর পেরোতে গাড়ির গতি স্লথ করতে হচ্ছিল বলে ভার্গিসের মেজাজ খিচড়ে যাচ্ছিল। মিনিট 20-র মধ্যে তিনি 3 নম্বর চেকপোস্টে পৌঁছাতে পারলেন। সেখানে তখন শহরে ঢোকার জন্য মানুষের বিশাল লাইন পড়ে গেছে। তারা ভার্গিসকে সভয় দেখছিল। চেকপোস্টের সেপাই স্যালুট করে তার পথ তৈরি করে দিতেই তিনি ভ্যানটাকে দেখতে পেলেন। ভ্যানের দরজা খুলে কালকেশে সার্জেন্টটা নেমে এলো। সারা রাত না ঘুমানো পুলিশদের অভ্যাস আছে, কিন্তু লোকটাকে দেখে মনে হচ্ছিল ভূত ভর করেছে। কোনো মতে হাত তুলে কপাল ঠেকালো সার্জেন্ট। ভার্গিস ওর পাশে জিপ দাঁড় করাতে বলে সার্জেন্টকে উঠতে আসতে নির্দেশ দিল। সার্জেন্ট চুপচাপ নির্দেশ পালন করতে তিনি ড্রাইভারকে জিপ চালাতে বললেন। মিনিট 3-এর মধ্যে পাহাড়ে ঢালু একটা নির্জন জায়গায় পৌঁছে গেলেন ওরা। সার্জেন্টকে নিয়ে ভার্গিস নেমেলেন জিপ থেকে। একটা খাদের ধারে দাঁড়িয়ে তিনি লোকটার দিকে তাকালেন। কি হয়েছে স্যার? সার্জেন্টের গলা খুবই নিচুতে। ইয়েস মাই বয়। স্যার, আমি কি করব বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দেব। লোকটাকে পেয়েছো? হ্যাঁ স্যার, প্রথমে মনে হয়েছিল ওর মাথা ঠিক নেই। কিছুতেই ওকে দিয়ে কথা বলাতে পারছিলাম না। ভোরবেলায় ও বলল ফেললো। কেঁপে উঠল সার্জেন্ট। কি বলল? যা বলল তা আমি বিশ্বাস করতে পারছি না স্যার। আর এই কথাটা যদি আমি রিপোর্ট করি তাহলে আমার কি হবে তাও ধারণা করতে পারছি না। তুমি আমার কাছে রিপোর্ট করছো, আমি তোমাকে শেল্টার দেব। ইনফ্যাক্ট তোমাকে আমি ইতিমধ্যে শেল্টার দিয়েছি। ভার্গিস হাসলেন। কথাটা বুঝলাম না স্যার। সোমের বডি পোস্টমর্টেম করে বোঝা গেছে ওর মৃত্যু কোনো একটা বিষে হয়েছিল। গুলি লেগেছে তারপরে, আর গুলিটা পুলিশের রিভলভারের, এবং তোমাকে গুলি ছুটতে দেখেছে কয়েকজন সেপাই। একটা ডেড বডিকে তুমি কেন গুলি করবে তা মিনিস্টার বুঝতে পারছে না। রহস্যটা উনি উদ্ধার করতে বলেছেন। ভার্গিস আবার হাসলেন। সার্জেন্ট চিৎকার করে উঠল। স্যার,
আপনি একই কথা বলছেন। মিনিস্টার আমাকে বলেছেন, কিন্তু তোমার নার্ভাস হবার দরকার নেই। ওকে যা বোঝাবার আমি বুঝিয়েছি। আমার কথা যারা শোনে তাদের আমি বিপদে ফেলি না। এখন বলো, লোকটা কি বলেছে? ভার্গিস পকেট থেকে চুরুট বের করলেন। বাবু বসন্তলালকে খুন করা হয়েছে, কাপা গলায় বলল সার্জেন্ট। খবরটা তুমি কি আগে জানতে না? চুরুট ধরালেন ভার্গিস। কিন্তু কে খুন করেছে জানেন? কে? ওই চৌকিদারটা। স্বীকার করেছে? হ্যাঁ, বিবেকের কামড়ে অস্থির হয়ে যাচ্ছিল লোকটা। ম্যাডামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল কেন? স্যার, ও বলছে ম্যাডামই ওকে বাধ্য করেছেন বাবু বসন্তলালকে। সার্জেন্ট বাক্য শেষ করতে পারল না। ভার্গিস অনুভব করলেন তার সারা শরীর মনে অজস্র কদম ফুল ফুলে উঠল। এরকম একটা অস্ত্রের কথা কল্পনা করছিলেন তিনি। চট করে সামলে নিয়ে বললেন, তুমি যা বলছো তার নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলছো। নিজের ভবিষ্যতে কথা ভাবছো? স্যার, লোকটা কোকিয়ে উঠল। ঠিক আছে, আর কে কে জেনেছে ব্যাপারটা? আর কেউ নয়, কাউকে বলিনি। ওকে আলাদা জেরা করেছিলাম। লোকটা এখন কোথায়? ভ্যানে বসে আছে। ওই বাংলোয় কোনো পাহারা আছে? না স্যার। তুমি লোকটাকে নিয়ে একা ওই বাংলোয় ফিরে যাও, আর কাউকে বলে যাওয়া দরকার নেই। চৌকিদারটাকে বাঁচিয়ে রাখতে হবে তোমাকে, যে করেই হোক, নইলে তোমাকে আমি বাঁচাতে পারবো না। ও যেন না পালায় অথবা মারা না যায়। কেউ যেন তোমাদের না দেখে। ঠিক সময়ে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। গুড লাক। ভার্গিস জিপের দিকে এগিয়ে গেলেন। ঠিক 9টা বাজতে কয়েক মিনিট আগে ভার্গিস নিজের চেয়ারে আরাম করে বসে চুরুট খাচ্ছিলেন। একটু পরে টেলিফোনটা বাজার কথা, আর এখন তার লোক শহরের সর্বত্র এই ফোনটা কোত্থেকে আসছে তা ধরার জন্য উদ্গ্রীব। সকাল সবসময় চমৎকার। ঝকঝকে একটা আস্ত রোদের দিনে শুরুটা যেমন সুন্দর, তেমনই এটুলির মতো মেঘেদের দখলে থাকা আকাশ নিয়ে আসা সকালটাও আকাশলালের একই রকম লাগে। হাজার হোক, সকাল মানে একটা গোটা রাতের শেষ। জানলায় দাঁড়িয়ে নাক টেনে বুকে বাতাস ভরল আকাশলাল, এবং সেটা করতে একটু চিনচিনে ব্যথা তৈরি হয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। ঢোক গিলল সে। ডাক্তার বলেছে এখন কোনো রকম চাপ বুকে দেওয়া চলবে না। তার বুকের ভেতরটায় অপারেশনের পরে প্রাকৃতিক নিয়মগুলোকে খর্ব করা হয়েছে। যা ছিল না, কারো থাকে না, তা বসানো হয়েছে। গল্পের আসর অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা 8 কুঠুরি 9 দরজা। আসছিল এর 6ষ্ঠ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে বন্ধু যারা আছে তাদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।